দ্বিপদ উপপাদ্য বা বায়োনোমিয়াল থিওরেম। দ্বিপদ উপপাদ্য সম্পর্কে আজকে আলোচনা হবে। একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার এটি একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগণিতের। তো দ্বিপদ উপপাদ্য সম্পর্কে বেসিক ধারণা যেগুলো না জানলে অঙ্ক করতে অসুবিধা হবে সেগুলো সম্পর্কে আজকে আলোচনা হবে। প্রথমেই দ্বিপদ উপপাদ্যটি আমরা জেনে নেব। এটি স্যার আইজ্যাক নিউটন আবিষ্কার করেছিলেন। দ্বিপদ এই কথাটা যদি তোমরা যদি ভাঙো, দ্বিপদ অর্থাৎ দুটি পদ, ধরো এ এবং এক্স, এই যে দুটি পদ, তার পাওয়ার যদি এন থাকে, এখানে আমরা কিন্তু এ প্লাস এক্স এর স্কোয়ার, এ প্লাস এক্স এর কিউব, এগুলো অবধি আমরা ভাঙতে জানি। কিন্তু এ প্লাস এক্স এর মাথায় যদি 50 থাকে, এ প্লাস এক্স এর মাথায় যদি 67 থাকে, তাহলে কি করে আমরা ভাঙবো? সেটার একটা সাধারণ সূত্র, সেটাই হচ্ছে এই উপপাদ্যের বিবৃতিটি। উপপাদ্যের বিবৃতিটি কি? এ প্লাস এক্স টু দি পাওয়ার এন সমান কি হয়? এখানে একটা, যদিও বিবৃতিটা একটু বড়, কিন্তু ছন্দ আছে। ছন্দটা যদি তোমরা বুঝে নাও তাহলে খুব সোজা হবে। এ টু দি পাওয়ার এন প্রথম পদ, তারপরে কি হবে? এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান, এটা দ্বিতীয় পদ। এভাবে তৃতীয় পদটা দেখো, এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স টু দি পাওয়ার টু। এখানে ছন্দটা কি? এভাবে চলতে থাকবে। তৃতীয় পদটা হলো, তারপর চতুর্থ পদটা যদি লিখি তাহলে এন সি থ্রি এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি। এইভাবে চলতে থাকবে। চলতে চলতে সাধারণ একটা পদ, সেটা কি হবে? এন সি আর, মানে এখানে দেখো 1 2 3 এরকম করতে করতে আর অব্দি এলো। তাহলে এ এর মাথায় হবে এন মাইনাস আর, এক্স এর মাথায় হবে আর। এইভাবে আবার চলবে। চলতে 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 শেষ যেটা পদ, শেষ পদে কি হবে? এক্স এর মাথায় এন হবে। এটা হচ্ছে দ্বিপদ উপপাদ্যের বিবৃতি। এবার আমি যে বললাম যে এই উপপাদ্যটি যদি এমনি বুঝতে চাও তাহলে কঠিন মনে হবে দেখে, কিন্তু যদি ছন্দটা তোমরা বুঝতে পারো তাহলে দ্বিপদ উপপাদ্য ভাঙতে খুব কঠিন নয়। দেখো খুব সোজা। প্রথম পদ এ এর মাথায় এন, শেষ পদ এক্স এর মাথায় এন। আমরা এ প্লাস এক্স স্কোয়ারেও তো জানি, এ স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এক্স স্কোয়ার। তো প্রথমটা এ প্লাস এক্স এর স্কোয়ারে কি হয়? এ স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এক্স স্কোয়ার। তো প্রথমটা এ এর স্কোয়ার, শেষেরটা এক্স এর মাথায় স্কোয়ার। ঠিক একই রকম ভাবে প্রথম পদ এ এর মাথায় এন, এটা প্রথম পদ, এবং শেষ পদ এক্স এর মাথায় এন। মাঝে দেখো এখানে এনসি জিরো হয়েছে। তোমরা এনসি আর সম্পর্কে সমবায় চ্যাপ্টারে পড়েছো, বিন্যাস সমবায় অধ্যায় সমবায় চ্যাপ্টারে এনসি আর সম্পর্কে পড়েছো। তো সেই এনসি ওয়ান হয়েছে প্রথম পদের সহগ, এবং এ এর মাথায় হয়ে গেছে এন মাইনাস ওয়ান। এর মাথায় এন মাইনাস ওয়ানটা কি করে এলো? মনে রাখবে, এর মাথায় যেটা হবে, এই ওপর থেকে নিচটা বাদ দিলে যেটা হয়, এন থেকে এক বাদ দিলে দেখো এন মাইনাস ওয়ান। আর এক্স এর মাথায় হবে নিচেরটা, অর্থাৎ ওয়ান। দেখো এনসি টু, তখন এর মাথায় এন থেকে টু বাদ, আর এক্স এর মাথায় টু। দেখো এনসি থ্রি, তখন এর মাথায় এন থেকে থ্রি বাদ, এবং এক্স এর মাথায় কিন্তু তিন। এইভাবে চলতে থাকলো। এটা একটা সাধারণ পদ, অর্থাৎ আর প্লাস অন্তঃ পদ। দেখো কেন আর প্লাস অন্তঃ পদ সেটা আমি বলছি। সাধারণ পদের বেলায় কি হবে? এনসি আর, এর মাথায় কি হবে? ওপর থেকে নিচেরটা বাদ, ওপর থেকে নিচেরটা বিয়োগ, অর্থাৎ এন মাইনাস আর। আর এক্স এর মাথায় কি হবে? নিচেরটা আর। এইভাবে চলতে থাকবে। তো তোমাদের পরীক্ষায় আছে যে সাধারণ পদ, অর্থাৎ টি আর প্লাস অন্তঃ পদ, সেটা বের করতে দেয়। তো দেখো এখানে কিন্তু এই যে পদটি এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার, এটাই কিন্তু সাধারণ পদ, সাধারণ পদের সূত্র। আচ্ছা, আমি যদি এ টু দি পাওয়ার এনটাকে এইভাবে লিখতাম তাহলে কিন্তু লেখা হতো, দেখো এখানে এন সি ওয়ান আছে, তারপর এন সি টু আছে, তার আগের পদটা কি হবে? এন সি জিরো হবে। আর এন থেকে জিরো বাদ দিলে তো এনই হয়, ওপরে এ টু দি পাওয়ার এন। আর এক্স এর মাথায় কিছু নেই, মানে জিরো, এক্স তো ছিল না, মানে এক্স এর মাথায় জিরো আছে, ওয়ান আছে। ঠিক একই রকম ভাবে যদি আমরা এক্স টু দি পাওয়ার এন এই পদটাকে যদি এইভাবে লিখি, দেখো এন সি এন লিখলাম, এবং এক্স টু দি পাওয়ার এন আনছে, কিন্তু এর মাথায় তো কিছু নেই, তাহলে এখানে এন মাইনাস এন লিখলাম। এন মাইনাস এন জিরো হয়,
তাহলে দেখো প্রত্যেকটা পদকে এই আকারে লেখা যাচ্ছে। তো প্রথম পদের বেলায় এখানে 0 আছে, দ্বিতীয় পদের বেলায় এখানে 1 আছে। কোথায়? নিচে। NC1 কখন? সেকেন্ড টার্ম, এটা ফার্স্ট টার্ম, তারপর এটা সেকেন্ড টার্ম। দ্বিতীয় পদের বেলায় কিন্তু 1 আছে, তৃতীয় পদের বেলায় কিন্তু 2 আছে, মানে যততম পদ তার থেকে 1 কম। তাহলে দেখো এখানে আর আছে, তাহলে নিশ্চয়ই এটা R+1 তম পদ, কারণ R+1 থেকে 1 কম হলে আর হয়। তাহলে আমরা সূত্র পেয়ে যাচ্ছি TR+1, অর্থাৎ R+1 তম পদের সূত্র। খুবই ইম্পর্টেন্ট সূত্র, খুবই 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 কাজে লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র। দ্বিপদ উপপাদ্যের যে বিস্তার করেই তার যে কোনো একটি সাধারণ পদ বলে বা R+1 তম পদ বের করা সূত্র। দেখো প্রথম পদে 0 হচ্ছে, মানে 1 কম, n প্রথম কথাটা যেটা মাথায় আছে সূচক, সেটা তো থাকবেই n। তাহলে NC প্রথম পদে 0, দ্বিতীয় পদে 1, মানে 1 কম হবে, তাহলে R+1 তম পদে R হবে। তারপরে কি A আছে, যেটা প্রথম পদ, সেই প্রথম পদের মানে A+x, এখানে দ্বিপদ উপপাদ্যের প্রথম যেটা পদ আছে A+x, এর মাথায় কি হয়, ওই ওপর থেকে নিচে বাদ, n থেকে 0 বাদ n থেকে 1 বাদ, n থেকে 2 বাদ, তাহলে এখানে n থেকে r বাদ হবে, n-r হবে। শেষে যে x আছে, এই x এর মাথায় কি হবে, নিচেরটা অর্থাৎ r। তাহলে n cr a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r, এটা হচ্ছে দ্বিপদ উপপাদ্যের সাধারণ পদ, এটা সাধারণ আকার, সাধারণ পদ। এবার আমরা পদ সংখ্যা সম্পর্কে জানবো। দ্বিপদ উপপাদ্যের পদ সংখ্যা কয়টি হয়? পদ সংখ্যা সম্পর্কে জানতে গেলে আমরা ছোটবেলা থেকে যেগুলো জানি আর কি, আমাদের জানা আছে a+x তার স্কোয়ারের সূত্র আমাদের জানা, a+x তার কিউবের সূত্র আমাদের জানা। ধরো এখানে শুধু a+x আছে, বা ধরো a+x এর মাথায় কিছু নেই, মানে 1 আছে কিন্তু, আর a+x এর মাথায় ধরো 0 আছে। কারোর মাথায় 0 থাকলে সূচকের নিয়ম অনুসারে আমরা জানি সেটা 1 হয়। এখানে a+x এর মাথায় 1 আছে, মানে এটা a+x-ই হচ্ছে। তো ধরো এখানে স্কোয়ারটা দিলাম আর এখানে কিউবটা, তো স্কোয়ার যদি করি তাহলে কি হয় সূত্র, a² + 2ax + x², a+b² সূত্র অনুসারে। কিউব করলে কি হয়, a³ + 3a² x + 3ax² + x³ দেখো যখন মাথায় 0 আছে তখন পদ সংখ্যা 1টি, যখন মাথায় 1 আছে তখন পদ সংখ্যা 2টি, 2 থাকলে পদ সংখ্যা 3টি, 3 থাকলে পদ সংখ্যা 4টি। তাহলে তোমরা বুঝতেই পারছো পদ সংখ্যা কি হচ্ছে, যেটা সূচক তার থেকে 1 বেশি হচ্ছে। দেখো যখন 0 তার থেকে 1 বেশি 1, যখন মাথায় 1 তখন পদটা হচ্ছে 2টি, 1-এর থেকে 1 বেশি। যখন মাথায় 2, সূচক 2, তখন পদ সংখ্যা 3টি, মাথায় 3 তখন পদ সংখ্যা 4টি। তার মানে কি a+x তার মাথায় n, এর পদ সংখ্যা কি হবে, যদি n থাকে মাথায় তাহলে পদ সংখ্যা হবে n+1টি, মানে এক কথায় সর্বদা 1টি বেশি পদ হবে, মানে n সূচক আছে তাহলে n+1টি পদ হবে ওই বিস্তৃতিতে। এটা হলো পদ সংখ্যা। এবার আমরা শিখব পাস্কালের ত্রিভুজ সম্পর্কে, যদিও খুব একটা পাস্কালের ত্রিভুজ কাজে আসে না, তবুও আমরা এটা ব্যাপারে একটু জেনে নেব। দেখো এখানে যে সহগগুলো, মানে পাস্কালের ত্রিভুজের ক্ষেত্রে a+x এর মাথায় 5, 6, 7 অবধি বের করতে আমাদের সুবিধা হবে। ধরো a+x এর মাথায় 0 যেটা আছে সেটা কি হচ্ছে, 1 হচ্ছে। এবার a+x এর মাথায় যদি 1 হয় তাহলে কি হচ্ছে, a+x। এবার দেখো এক্ষেত্রে কি হচ্ছে, একটাই পদ তার সহগ 1, এর ক্ষেত্রে দেখো দুটো পদ আর দুজনেরই সহগ কিন্তু 1 1 করে। এবার চলে এসো a+x এর স্কোয়ার যদি করি তাহলে কি হয়, a² + 2ax + x²। এখানে দেখো পদ কিন্তু 3টি। এবার প্রথমে যেটা আছে তার সামনে কিছু নেই, মানে 1 আছে। এবার তারপরে যেটা পদ আছে তার কিন্তু সামনে 2 আছে, তার মানে 2 হচ্ছে সহগ। তারপরের পদ যেটা শেষ পদ
এটার সামনে কিছু নেই, মানে সহগটা 1 আছে। তো এখানে সূত্রটা হলো উপরের গুলো যোগ করে, মানে দুটো যোগ করে এটা পাচ্ছি। তাহলে দেখো 1 এর আগে কিছু নেই মানে তো 0 আছে। 0 আর 1 যোগ করে 1 পাচ্ছি। এই 1 এর পরে কিছু নেই মানে তো 0 আছে। 0 আর 1 যোগ করে 1 পাচ্ছি। দেখো এই 1 এর আগে কিছু নেই মানে তো 0 আছে। তাহলে 0 আর 1 যোগ করে 1 পাচ্ছি। এই 1 যোগ করে 2 পাচ্ছি। 1 এর পরে কিছু নেই মানে 0 আছে। 0 আর 1 যোগ করে 1 পাচ্ছি। তার মানে দেখো এর পরেরটা আমরা কিন্তু অটোমেটিক, যদিও আগে আমরা সূত্রটা জানি। সূত্রটা কি? a প্লাস এক্স এর কিউবের সূত্র, যেটা ছোটবেলা থেকে আমাদের জানা। a কিউব প্লাস 3a স্কোয়ার এক্স প্লাস 3a এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব। তাহলে এই যে সহগগুলো কি করে পাচ্ছি? দেখো প্রথমে এটা 1 আছে, অবশ্যই এই জিরোর এর আগে কিছু নেই মানে 0 আছে, তাদের যোগফল 1 হবে। এই দেখো 1 আর 2 যোগ করে কত হয়? 3। এই যে 2 আর 1 যোগ করে কত হয়? 3। আর এই 1 এর পরে কিছু নেই মানে 0, তাদের সাথে যোগ করে 1 হচ্ছে। দেখো 1 3 3 1 সহগগুলো হবে, তাই হচ্ছে। দেখো এখানে 1, এখানে সহগ 1, এখানে 3, এখানে 3 1। তার মানে ধরো a প্লাস এক্স এর টু দি পাওয়ার 4 আছে, a প্লাস এক্স টু দি পাওয়ার 4। যদিও a প্লাস এক্স টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিটা তোমরা দ্বিপদ উপপাদ্যের সাহায্যে বের করতে পারো, কিন্তু পাস্কাল ত্রিভুজের নিয়ম বের করেও তোমরা a প্লাস এক্স এর বিস্তৃতিটা করতে পারো, কারণ তোমরা সহগ জেনে বের করতে পারবে। এবং আরেকটা জিনিস দেখো, এখানে পাওয়ারগুলো a এর পাওয়ার কিন্তু আস্তে আস্তে কমছে। দেখো এখানে a এর পাওয়ার 3, এখানে 2, a এর পাওয়ার 1, এখানে a নেই মানে এর পাওয়ার 0। এক্স এর পাওয়ার গুলো বাড়ছে, দেখো এখানে এক্স নেই মানে এক্স এর পাওয়ার 0, এক্স এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 2, এক্স এর পাওয়ার 3। বুঝতে পারলে? প্রথম পদটির পাওয়ার আস্তে আস্তে কমে, দ্বিতীয় পদটির পাওয়ার আস্তে আস্তে বাড়ে, এবং সহগগুলো পাওয়া যায় পাস্কালের ত্রিভুজের এই নিয়মে। তো দেখো a প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটার সহগগুলো কি হবে? আগে সহগই বের করিনি। দেখো 1 এর আগে কিছু নয় মানে 0 আছে। 0 আর 1 যোগ করে 1 হবে। 3 আর 1 যোগ করে 4 হবে। 3 আর 3 যোগ করে 6 হবে। 3 আর 1 যোগ করে 4 হবে। 1 এর পরে কিছু নেই মানে 0 আছে। তার মানে এখানে কি হবে? 1 হবে যোগ করে। তাহলে 1 4 6 4 1, এগুলো হবে সহগ কার? a প্লাস এক্স টু দি পাওয়ার 4 এর। তাহলে a প্লাস এক্স টু দি পাওয়ার 4 এর বিস্তৃতি কি রকম হবে? a টু দি পাওয়ার 4 প্লাস, দেখো a এর পাওয়ার তো কমবে, কিন্তু এখানে সহগ 4 আছে, তাহলে 4 প্রথমে আসবে। a এর পাওয়ার কমে 4 থেকে 3 হয়ে গেল, আর x এর পাওয়ার এখানে 0 ছিল, এখানে x এর পাওয়ার 1 হলো। তারপরে দেখো সহগ 6 আছে, তাহলে 6 a এর পাওয়ার কমে আবার 3 থেকে 2 হয়ে গেল, x এর পাওয়ার বেড়ে 1 থেকে 2 হয়ে গেল। দেখো x এর পাওয়ার 1 ছিল, x এর পাওয়ার 2। তারপরে সহগ কি আছে? 6 এর পরে 4, a এর পাওয়ার আরো কমবে। দেখো 4 3 2, এবার a এর পাওয়ার 1 হবে। x এর পাওয়ার দেখো 0 1 2, এবার x এর পাওয়ার 3 হবে। শেষ সহগ কি আছে? 1, মানে কিছুই না। এক্স এর পাওয়ার কি হবে? 0, মানে বসবে না, এক্স এর পাওয়ার হয়ে যাবে 4। এটা হবে a প্লাস এক্স টু দি পাওয়ার 4 এর বিস্তৃতি। এভাবে পাস্কালের সূত্র, পাস্কালের ত্রিভুজের নিয়মের অনুসারে তোমরা a প্লাস এক্স এর মাথায় 5, a প্লাস এক্স এর মাথায় 6, এগুলো বের করতে পারো। এবার আমরা দ্বিপদ উপপাদ্যের আর একটি সূত্র সম্পর্কে আমরা জেনে নেব, তারপরে অঙ্ক করতে আমাদের একদম অসুবিধা হবে না। সেটা হবে মধ্যপদ ব্যাপারে। তো মধ্যপদ, এখান থেকে একটু কনসেপ্ট নাও। মধ্যপদটা কি হয়? দেখো যখন মাথায় 4 আছে, এর আগে আমরা পদ সংখ্যা জানলাম। পদ সংখ্যা কি হয়? একটি বেশি, মাথায় 4, তার মানে 5টি পদ আছে। দেখো গুনে নাও, 1টি 2টি 3টি 4টি 5টি পদ আছে। মাথায় 3, তখন 4টি পদ আছে। এই যে 1টি 2টি 3টি 4টি পদ আছে, অর্থাৎ মাথায়, অর্থাৎ সূচকটা যা হবে তার থেকে পদ সংখ্যা 1 বেশি হয়। তো সূচকের থেকে পদ সংখ্যা 1 বেশি হয়। এবার মধ্যপদের ব্যাপারে কি হয়? পদ সংখ্যা যেটা হয় সেটা যদি জোড় হয়, যেমন পদ সংখ্যা জোড় কখন? যখন সূচকটি বিজোড়। কারণ একবার বাড়লো, এক বাড়লো বিজোড়ের সাথে, তাহলে জোড় হয়ে গেল। দেখো বিজোড় হচ্ছে 3, এখানে বিজোড় 3, বিজোড় 1। তো যখন পদ সংখ্যা বিজোড়, তখন না, যখন সূচক বিজোড় তখন পদ সংখ্যা কিন্তু জোড়, তখন কিন্তু মধ্যপদ 2টি হয়। দেখো এই 4টির মধ্যে এসে মধ্যে 2টি হচ্ছে মধ্যপদ। এবং যখন পদ সংখ্যা বিজোড়, মানে সূচকটি জোড়, তখন কিন্তু একটি মধ্যপদ হবে। দেখো সূচক 4 আছে, সূচক 4 হলে কি হয়? 5টি পদ থাকে। 5টি পদের মধ্যে এই 3 নম্বর পদটি হচ্ছে কি? তৃতীয় পদ, 3 নম্বর পদটি হচ্ছে মধ্যপদ। দেখো তার পরে দুটো, আগে দুটো, তাহলে মধ্যপদ এটি হচ্ছে।
তাহলে মধ্যপদের সূত্রটি কি হচ্ছে? তাহলে মধ্যপদের সূত্রটি হচ্ছে পদ সংখ্যা এম। আচ্ছা, এম দিয়ে ডিনোট করলাম কারণ সূচক আমরা এন দিয়ে ডিনোট করি। তাহলে এম সমান কি হচ্ছে? এম সমান n+1 হচ্ছে। এনটা কি সূচকটা, কারণ সূচকের থেকে এক বেশি হয় পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যা এম জোড় হলে মধ্যপদ, দেখো মধ্যপদ কটি হয় জোড় হলে? মধ্যপদ কিন্তু জোড় সংখ্যা, যদি পদ সংখ্যা জোড় সংখ্যক হয় তাহলে মধ্যপদ দুটি থাকে। মধ্যপদ m/2 তম ও m/2+1 তম পদ। পদ সংখ্যা তার অর্ধেক, যদি ধরো 4টি পদ সংখ্যা হয় তাহলে 4/2 মানে দ্বিতীয় পদ, এবং 4/2+1 মানে তৃতীয় পদ। এই দুটো পদ হচ্ছে দ্বিতীয়, এবং তৃতীয় পদ হচ্ছে মধ্যপদ। এবার এম যেটা পদ সংখ্যা এমটা বিজোড় যদি হয়, পদ সংখ্যা এম যদি বিজোড় হয় তখন কি হবে? মধ্যপদ হবে একটি, এবং তখন সেই মধ্যপদ হবে m+1/2 তম পদ। দেখো পদ সংখ্যা বিজোড় কখন এলো? যখন মাথায় 4 ছিল, তখন পদ সংখ্যা এসেছিল 5টি। তার 5টি পদের বেলায় তার মধ্যপদ কোনটা হবে? 5+1/2, 6/2, অর্থাৎ তৃতীয় পদটি। 5টি পদের বেলায় তৃতীয় পদটি হয় মধ্যপদ। এগুলো তোমরা যখন অঙ্ক করবে তখন সূত্রগুলো আরো ভালোভাবে বুঝতে পারবে। আপাতত এই যে সূত্রগুলো আলোচনা হলো যথেষ্ট, দ্বিপদ উপপাদ্যের বেসিক যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর জন্য যথেষ্ট। আজকের মতো সূত্রের আলোচনা এখানেই সমাপ্ত করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।